আচ্ছা দেখো, তাহলে প্রথম ম্যাথটা কিভাবে করব সেটা একটু দেখে নিই, ঠিক আছে? প্রথম হুম ম্যাথটা হচ্ছে এরকম, আমি একটু পড়ি যদি। দুইটি মাইক্রোকুলম, সরি 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম দুটি বিন্দু চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। চার্জ দুটিকে 6 সেন্টিমিটার ব্যবধানে নিয়ে আসতে কি পরিমাণ কাজ করতে হবে? যেখানে 1/4 পাই এপসাইলন নট এর মান দেওয়া আছে 9 × 10⁹, ঠিক আছে? হুম হুম আচ্ছা, এখন চিন্তা করো যে আমরা আগে থিওরিতে ফিরে যাই। থিওরিতে যদি ফিরে যাই তাহলে দেখো কি লাগে। কথা ছিল যে এখানে যদি ভি এ একটা হয়, বিভব হয়, এবং যদি কোনো একটা বিন্দুতে দূরে ভিবি থাকে, ঠিক আছে? তাহলে এইখান থেকে, হুম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিউ পরিমাণ চার্জ হুম স্থানান্তর করতে সরাই আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? হুম হুম পরিমাণ চার্জ সরাই নিয়ে আসছি। এইখানে নিয়ে আসতে যে পরিমাণ হচ্ছে কি হবে, কাজ হবে, সেই সূত্র কি? সেই সূত্র হচ্ছে W/Q = V। তার মানে হচ্ছে এখান থেকে হুম বলা যায় হচ্ছে যে V = ঠিক আছে W/Q, তাই না? আর আমার কাজ নির্ণয় করতে যদি হয় তাহলে হচ্ছে এটা কিউটা সামনে চলে আসবে, ঠিক আছে? এই কিউ হুম এর একটা বৈশিষ্ট্য আছে। কিউ এর বৈশিষ্ট্যটা কি? মানে এই কিউ, এই কিউ আর হচ্ছে এই কিউ দুটার মধ্যে পার্থক্য কি? আমি জাস্ট সূত্র পড়ানোর সময় বলছিলাম যে দুটার জিনিসগুলো আচ্ছা, ওইটা পার্থক্য তো কি। একটা হচ্ছে ক্রিয়েট করবে মানে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে আকর্ষিত হবে। মানে আকর্ষিত বড়টা বিদ্যুৎ হচ্ছে হবে, কিউ হ্যাঁ। কিউ কিউ বড় কিউটা হচ্ছে আরেকটা আপনার বৈশিষ্ট্য বলো, মানে আরো এটা একটা বস। বৈশিষ্ট্য আছে, আরো একটা বৈশিষ্ট্য আছে। আর আর এটা তো মানে এটা পজিটিভ ইয়া হবে, মানে স্মল কিউটা পজিটিভ থাকবে সব না না, সময়, এটা হচ্ছে না। আমরা পজিটিভ। মনে করে দেখো, আমি বলছিলাম যে হচ্ছে যখন আমরা হচ্ছে বিভব নির্ণয় করবো, কাজ নির্ণয় করবো, তখন এটা পজিটিভ হইতেও পারে, নাও হইতে পারে। এটা পজিটিভ হওয়া জরুরি না। জাস্ট আচ্ছা, পার্থক্য হচ্ছে এটা। বিভবের সময় এখানে এই এই ক্ষেত্রে স্মল কিউ দিব, আর যখন বড় মানে আপনার কি বলে এটাকে, আচ্ছা আমি বলি, পার্থক্য। এটা হচ্ছে হ্যাঁ, গতিশীল হুম আর এটা হচ্ছে স্থির। হুম ও আচ্ছা। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ক্রিয়েটর, হুম যার উপরে হচ্ছে সকল ধরনের প্রভাবগুলা, বিভবের প্রভাবগুলো হচ্ছে আমরা ইয়া করতে পারি, যে হচ্ছে সৃষ্টি করে, বুঝছো? আর যার উপর হচ্ছে এই প্রভাবগুলো তৈরি হয় সেটা হচ্ছে স্মল কিউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এখন দেখো তোমার কাছে দুইটা চার্জ দেওয়া আছে। দুইটা চার্জ কি? একটা হচ্ছে 12, একটা হ্যাঁ হচ্ছে 12। এটা কিন্তু মাইক্রো, হুম মাইক্রোর মান কত বলো তো? হুম 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 মাইক্রো 2 2 3 3 না, 2 3 3 তো আলাদা, 6 তো -6। -6, ইয়েস। ঠিক আছে, -6। তাহলে দুইটা আছে, বুঝছো? দুইটা আধান আছে। কারণ কথা হইলো এই আধানের মধ্যে আমাকে বলছে যে প্রথমত 10 সেন্টিমিটার দূরে ছিল, ঠিক আছে? এটা 10 সেন্টিমিটার দূরে ছিল। প্রথমে বুঝে নেই, তারপর ম্যাথটা করি, ঠিক আছে? ওইটাই কি করতে হুম হবে? এখন 6 সেন্টিমিটার ব্যবধানে নিয়ে আসতে হবে। ও আচ্ছা, 10 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে যে হুম কোনো একটা ব্যবধান এখন 6 সেন্টিমিটার হয়ে যাবে। হয় এটাকে হুম কাছে, এখানে এটাকে কাছে নিয়ে আসতে হবে, অথবা হচ্ছে ধরো হুম 8 মাইক্রো, এখান থেকে 6 যদি হয়, এখানে যদি এই 12 মাইক্রোটাকে এখানে নিয়ে আসতে হবে। দুইটা হচ্ছে পসিবিলিটি আছে, তোমার দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে। হয় তোমার আচ্ছা হচ্ছে আচ্ছা এই যে 8 8 মাইক্রো যে চার্জটা আছে 8 মাইক্রো কুলম, সেটাকে হয় তোমার এই 12 থেকে 6 সেন্টিমিটার দূরে নিয়ে আসতে হবে, অথবা হচ্ছে এই 12টাকে হচ্ছে তোমার 8-এর কাছাকাছি নিয়ে যেতে হবে, বুঝছো? উভয় ক্ষেত্রে কি হুম হয় দেখো তো, ডিফারেন্স 6 থাকে না শেষ পর্যন্ত? হ্যাঁ 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 সেন্টিমিটার। তো এখানে কি হবে? তাহলে দেখো, বুঝতেই পারতেছো যে এখানে একটাকে স্থির রেখে অন্যটাকে নাড়াচাড়া করতে হচ্ছে। হুম 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 তাহলে এখন বলো কোনটাকে স্থির রাখতে চাচ্ছ তুমি এই জায়গায়? আমি আপনার এটাকে স্থির রাখি 12 মাইক্রো, এ ধারটাকে বাম 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 আচ্ছা, পাশে। 12টাকে আমরা স্থির রাখবো, ঠিক আছে? 12 মাইক্রো কুলম। এখানে ছিল 10 সেন্টিমিটার দূরে ছিল হচ্ছে 8 মাইক্রো কুলম, ঠিক আছে? 10। এখন হুম ওইটাকে হচ্ছে কি করা হয়েছে, 12 মাইক্রো কুলম, এখান থেকে ম্যাথ শুরু হলো এখান থেকে, ঠিক আছে? 12 মাইক্রো কুলম হুম থেকে 6 সেন্টিমিটার দূরত্বে নিয়ে আসা হয়েছে 8 মাইক্রো কুলমকে। হুম তাহলে দেখো, হুম এখন দেখো পরিচয়গুলো দেখো, স্থির ছিল কে? স্থির ছিল 12, হুম
নড়াচড়া করতেছে কে? হ্যাঁ 12 ছিল। হ্যাঁ আরে 8 8। 8 8টা নড়াচড়া করছে, তাহলে এটা স্মল কিউ দিব আর ওটা এটা ক্যাপিটাল কিউ। ওকে। হুম হুম যখনই হুম বলবে যে ব্যবধান কমাও, তখনই তোমাকে একটাকে হচ্ছে ক্যাপিটাল কিউ ধরতে হবে, যেটাকে তুমি স্থির রাখবা। আর এটাকে ধরতে হবে হুম স্মল কিউ, যেটাকে তুমি হচ্ছে হুম কি করবা, নড়াচড়া করাবা, যেটাকে হচ্ছে তুমি 4 সেন্টিমিটারের মধ্যে যাতায়াত করাবা। ঠিক আছে? তাহলে বলো তো হুম। কাজ হবে কোন আধানটার জন্য? কাজ, হ্যাঁ, কাজ। যেটা যেটা নাড়াচাড়া করাবো সেটার জন্য। হ্যাঁ, তাহলে আমি কাজ নির্ণয় করব এটা দিয়ে। আর যে বিভব লাগে আমার, দেখো 2 পয়েন্টের দুটো বিভব লাগে না? হুম। সেই বিভবগুলো আমি কার কার কি কাজে ইউজ করব, সেটা আমি কিভাবে বের করবো? সেটা এগুলো আমি বের করবো হচ্ছে কি, ক্যাপিটাল কিউ। ক্যাপিটাল কিউ এর। ঠিক আছে? হুম এখন হুম দেখো ক্যাপিটাল, আবার দেখো চিত্রটা হচ্ছে আরেকটু যদি দেখাই। ধরো হচ্ছে এরকম আছে যে 12 মাইক্রোকুলম। এইখানে দেখো, এইখানে হচ্ছে ভি, এখানে ভি হচ্ছে 6 সেন্টিমিটারের জন্য একটা, ভি 10 সেন্টিমিটারের হুম জন্য একটা। কে সৃষ্টি করতেছে? হুম এটা সৃষ্টি করতেছে কিউ। হুম। ঠিক আছে? এইখানে হচ্ছে 6 সেন্টিমিটারের হ্যাঁ জন্য একটা বিভব হবে, এরই হচ্ছে তোমার দশ হুম সেন্টিমিটারের জন্য একটা বিভব হবে। তাহলে এখানে হচ্ছে দুইটা বিভব পেয়ে গেলাম। হুম আর স্মল কিউ কি করছে? এইখানের মধ্যে যাতায়াত করছে। তাহলে কাজ বের করতে হবে একটু দিয়ে। হুম। শুরুতে আমার ক্যাপিটাল কিউ দিয়ে এই দুইটা বের করতে হবে। হ্যাঁ যে এই ক্যাপিটাল কিউ যে বিভব সৃষ্টি করতেছে, তার মাধ্যমে আমরা বের করব বিভবগুলো আসলে কত কত এই দুইটা পয়েন্টে। নড়াচড়া করার পয়েন্ট কত কত হয়েছে? 10 আর 6, তাই না? 10 আছে হ্যাঁ। 10 আর 6, তাহলে 10 আর 6 আমি বের করব যে আমার বিভবের মান কত ছিল। হুম সেই বিভবের ফলে যে যাতায়াত মানে সেই বিভবের ফলে যে আধানটাকে আমার নড়াচড়া করানো লাগছে, গতিশীল করা লাগছে, সেটাকে, সেটা হচ্ছে স্মল কিউ। স্মল কিউ হ্যাঁ। এটা দিয়ে আমি কাজ নির্ণয় করব। তাহলে কাজ নির্ণয় হবে এতটুকু জায়গা দিয়ে, আর আধানগুলা আমার বিভবগুলো নির্ণয় করতে হবে এই জায়গাটা দিয়ে, তাই না? হুম হুম তাহলে চলো ম্যাথটা করি এখন। ম্যাথটা যদি করি, তাহলে ম্যাথটা কিভাবে শুরু করতে হবে? শুরুতে ধরে নাও এখানে 12 কুলম আছে। বাঁকা দেখতে পাও নাকি, নাকি সোজাই দেখতে পাও? দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে 12 কুলম। 12 কুলম হচ্ছে 6 সেন্টিমিটার দূরে হচ্ছে একটা ইয়া সৃষ্টি করবে ভি6। আর হুম হুম 10 সেন্টিমিটার দূরে আরেকটা সৃষ্টি করবে হুম ভি10। তাহলে নির্ণয় করি ভি6 আর ভি10 নির্ণয় করি। ঠিক আছে? তাহলে ভি6 এর মান কত হবে? ভি6 হবে এরকম যে 1/4 পাই এপসাইলন। এপসাইলন হচ্ছে এই মাধ্যমের জন্য, এই মাধ্যমে কোনো কথা বলা নাই, তাহলে এটা এপসাইলন নট, যেহেতু শূন্য মাধ্যম। ঠিক আছে? হুম ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে না সূত্র? হুম। ঠিক আছে। এই অংশটুকুর মান দেওয়া আছে, এই অংশটুকুর মান দেওয়া আছে 9 × 10⁹ ইন্টু হুম ক্যাপিটাল কিউ হচ্ছে 12 মাইক্রো ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 6/100। বুঝছো কিনা বলো? হুম হুম। কারণ আপনি সেন্টিমিটার আছে, ইয়ার করে নিলেন, মিটার মিটার বানাই করে। নিলাম। ঠিক আছে? ঠিক হুম সেইভাবে ভি10 এর মান কত হবে? ভি10 এর মান হবে 9 × 10⁹ ইন্টু 12 মাইক্রো ডিভাইডেড বাই 10/100। হুম হুম। বের করা শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি দুইটা পয়েন্ট পেয়ে গেছি। তাহলে ভি6ও পাইছি, ভি10ও পাইছি, তাই না? এখান থেকে হুম কিউ আধানকে নাড়াচাড়া করা হয়েছে, তাহলে কিউ পাইলাম এটা। তাহলে দেখো হুম ভি10, তাহলে সূত্র কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। এই ভি বলছিলাম যে এই ভি আসলে পার্থক্য বোঝায়, হুম। বিভব পার্থক্য। তাহলে হ্যাঁ বিভব হ্যাঁ পার্থক্য বিভব কত পার্থক্য হবে? বুঝি। কোনটা বড় হবে বলো তো? ভি6 বড় হবে নাকি ভি10 বড় হবে? ভি6 বড় হবে না ভি10 ভি6 বড় বড় হবে? হবে নাকি ভি10 বড় হবে বলো? আচ্ছা, দূরত্ব উপর ডিপেন্ড। ওকে ওকে ওকে। এখানে হচ্ছে ভি 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 6/10। আচ্ছা ভি6 বড়। ভি6 বড়, কারণ যত দূরে যায় বিভব তত কমে থাকে। ঠিক আছে? কমে যাবে হ্যাঁ। দূরত্বের উপর নির্ভরশীল। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে ভি6 মাইনাস ভি10 ইন্টু কোন আধানটাকে আমরা গতিশীল ধরছিলাম? কিউ, স্মল কিউ। স্মল কিউ। স্মল কিউ এর মান কত ছিল? 8। হ্যাঁ 8 মাইক্রোকুলম। এটাই অ্যান্সার। একটু করবা, শেষ। এন্ড যে অ্যান্সারটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে? ওকে। এর অ্যান্সার আসবে সম্ভবত, অ্যান্সার দেওয়া আছে না স্লাইডে? হ্যাঁ এটা দেওয়া আছে।
করবা, এটা নিজে নিজে করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই, ওই যে যেটা অঙ্কটা ছিল একটা, ওই যে প্রথম অঙ্ক যেটা, যে আহ আপনার এ ও বি দুটি আধান পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে স্থাপন করা আছে, চার্জ দূরে সংযোগ সরলরেখার উপর কোনো তড়িৎ তীব্রতা শূন্য হবে। ওইটার হচ্ছে সেম সেম অ্যান্সার আসে তো এরকম ভাই, মানে +30 +90 আর -30 -90 দুটোর অ্যান্সার সেম। তারপরে ভাই ওই -30 +90, +30 -90 এটার অ্যান্সারও সেম, এই দুইটার অ্যান্সার। হ্যাঁ, সেম আসবে, হুম মানগুলো সেম তো সেম আসবে। আর হুম ইয়া কি জানি বলে, বাকি অ্যান্সার গুলো সেম, মানে তোমার হচ্ছে সেম চিহ্নের জন্য মান সেম, ভিন্ন ভিন্ন হুম চিহ্নের জন্য হচ্ছে মান সেম, ঠিক আছে? হুম 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 বুঝতে পারছো? আচ্ছা, হুম। তাহলে হচ্ছে আর আজকে ভাই, আর ভাই ওই যে আরেকটা অঙ্ক ছিল, ওই আপনার যেটা 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলকে 20 কুলম্ব চার্জ আছে, গোলকের কেন্দ্র হতে এত এত দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বিভবের মান কত? তো ওই জায়গায় V1 V2 দুইটার মানই তো সেম, কারণ গোলকের প্রত্যেক সব বিন্দুতে বিভব হচ্ছে সমান থাকে, তাই তো? আবার বলো তো কোশ্চেনটা। 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলককে 20 কুলম্ব চার্জ আছে, গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার এবং 0.80 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও বিভবের মান কত? হ্যাঁ, তড়িৎ প্রাবল্যের মান হবে হচ্ছে 0.40। একটা মান হবে হচ্ছে E10 আর E2 হচ্ছে 2.8125 × 10⁻11। হ্যাঁ, ঠিক আছে। আর আর V1 এর মান হচ্ছে 3.6 × 10⁻11 ভোল্ট, V2 এর মানও সেম। না, ভিডিওর মান সেম হবে না। হবে না ভাই? না, ভিডিওর মান হবে 2.25 × 10⁻11। আচ্ছা ভাই, V2 এর হচ্ছে দূরত্ব কত ধরবো ভাই, ওই যে 0.8? হ্যাঁ, 0.8 তো, কারণ বাইরে তো হচ্ছে তোমার যে দূরত্ব সেটাই ও ধরতে আচ্ছা হবে। আচ্ছা, ভিতরে থাকলে ওটা 0.5 হবে আর বাইরে থাকলে 0.8। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ভাই। ওটাই তো বলছিলাম যে ভিতরে থাকলে শুধুমাত্র ওকে 0.5 হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে শুরু করবো ক্যাপাসিটর। ম্যাথ তো শেষ, বুঝছো? হুম 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 ম্যাথ তো শেষ। তোমার হচ্ছে ইয়া দিছি আজকে, দেখছো না? তোমাকে ওই ইয়াতে অ্যাড দিছি, তড়িতের হুম। যে ইয়া কি বলবো, প্র্যাকটিস শিট। জিমেইলে দিয়েছেন? হ্যাঁ, পাইছো? ও আচ্ছা, আমি দেখলাম একটা মেল আসছে, আমি কিছুক্ষণ আগে ঢুকেছি তো। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর, বুঝছো? হুম। ক্যাপাসিটর জিনিসটা কি? আচ্ছা ভাই, একটু দাঁড়ান আচ্ছা, ক্যাপাসিটর। হুম ক্যাপাসিটর যখন আমরা পড়বো, ক্যাপাসিটর সব জিনিসটা আসলে কি সেটা বোঝার আগে বুঝতে হবে যে ক্যাপাসিটর কিভাবে কাজ, মানে সেটা আগে বুঝে নি, ঠিক আছে? ক্যাপাসিটর জিনিসটা আসলে কি? ক্যাপাসিটর হচ্ছে হুম। এমন একটা ব্যবস্থা, এটা হচ্ছে তড়িৎ বর্তনীতে, যেখানে হচ্ছে হুম। চার্জ জমা রাখা যায়, বুঝছো? আচ্ছা, মানে চার্জ জমা, ধারকত্ব বোঝাচ্ছে। ধারকত্ব, ধারক। হ্যাঁ, ক্যাপাসিটর হচ্ছে ধারক। এখন কথা হলো হুম জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে একটা মাটির ব্যাংকের মতো, যেখানে আমরা টাকা জমাই, হুম হুম বুঝছো? হুম মাটির ব্যাংকে কি করি হুম আমরা? 1 টাকা, ধরো 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, তাই না? সবচেয়ে বেশি মানে 5 টাকার কয়েন হয়। তো ওই 5 টাকার কয়েন গুলো হচ্ছে জমাতে থাকি, অনেকদিন ধরে হুম জমাই, ঠিক আছে? এক এক করে হুম। পরে ভরে যায় পরে মাটির ব্যাংকটা। পরে আমরা কি করে ভাঙে হুম। অনেকগুলো টাকা পাই না একসাথে। হ্যাঁ। আমরা দিচ্ছি 1 টাকা, 2 টাকা, 5 টাকা করে, কিন্তু দেখা যাচ্ছে যে 600-700 টাকা বের হইছে এরকম। হুম হুম তাহলে দেখো ব্যাংকের লজিকটা কি? ব্যাংকের লজিকটা হচ্ছে এরকম করে কাজ করতেছে যে আমি অনেক ছোট 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 আকারে কি করতেছি, জমা করতেছি। হুম। কিন্তু যখন আমি কি করতেছি, যখন আমি ওটাকে আউটপুট নিতে যাচ্ছি, তখন অনেক বড় একটা আউটপুট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাপাসিটর বা ধারক ঠিক এইভাবেই কাজ করে। ওই কি করে, একটা একটা করে, যদি একটা একটা করে চিন্তা করি, পয়েন্ট চার্জ দিয়ে চিন্তা করি, তাহলে কি করে একটা একটা করে হচ্ছে আধান নিজের মধ্যে জমা করতে থাকে, আচ্ছা। মাটির ব্যাংকের মতো, বুঝছো? একটা একটা করে জমা ওকে। করে, ধীরে ধীরে জমা হয় জমা হয় জমা হয়, পরে যখন ক্যাপাসিটরটা একদম পুরোপুরি পূর্ণ হয়ে যায়, তখন যখন আউটপুট হুম দেয়, হুম। তখন একেবারে একসাথে যতগুলো জমা করছে, যতগুলো আধান জমা করছে, সবগুলো একসাথে ফেরত দিয়ে দেয়, বুঝছো? আউটপুট দিয়ে দেয়। ওকে, যে এরকম এইরকম মাটির ব্যাংকের মতনই বিষয়টা আর মাটির কি। ব্যাংকের ইয়েস, বিষয়টা হ্যাঁ একদম ঠিক হচ্ছে আছে। পুরোপুরি মাটির ব্যাংকের মতো, হুম যে হুম ধীরে হুম ধীরে ঠিক জমা আছে, করবে অবশ্যই। শুরুতে, ছোট 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 স্টেপে জমা করবে, কিন্তু আউটপুটটা হুম হবে হুম। হচ্ছে অনেক বড় একটা স্টেপ। ওকে। বুঝতে পারছো? হুম আচ্ছা, তাহলে মাটির ব্যাংকের সাথে তুলনা বুঝলাম, কিন্তু কথা হলো যে মাটির ব্যাংকে তো আমরা এমনি টাকা রাখতে পারতেছি, তাহলে ধারক হচ্ছে কিভাবে টাকাটা জমা রাখে, হুম ঠিক আছে? ধারক হচ্ছে কিভাবে জমা রাখতেছে? ধারকের প্রথমে হচ্ছে আমাদের বুঝতে হবে ধারকের যে ইয়া সিস্টেমটা কি।
ধরো হচ্ছে এই নীল দুইটা পাত যেটা আমি দিছি, এই দুইটা পাত হচ্ছে একটা পরিবাহী, বুঝছো? পরিবাহীটাকে কিভাবে রাখা হয়েছে, প্যারালালি রাখা হয়েছে, একটা আরেকটার সাথে হচ্ছে পুরোপুরি সমান্তরাল ভাবে আছে। হুম। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে এক একটা পরিবাহী। নীল যে দুইটা ব্লক দুইটা দেখতে পাচ্ছ, আয়ত দুইটা, ওকে। বুঝতে পারছো? ওকে। হ্যালো, হ্যাঁ এই যে দুইটা আয়ত আছে, দুইটা আয়ত নীল রঙের, এই দুইটা আয়তকে ধরো হচ্ছে আমরা ধরতেছি যে দুইটা আয়তই হচ্ছে পরিবাহী, এবং পরিবাহী গুলার মাঝখানে নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই, বুঝতে ওকে। পারছো? নিজেরা হচ্ছে হুম প্যারালাল ভাবে, সমান্তরাল ভাবে হুম হচ্ছে আলাদা ভাবে হচ্ছে নিজে থেকে দূরবর্তী একটা স্থানে আছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? হুম। মাঝখানে ফাঁকা জায়গা আছে, এবং কি করা হয়েছে, একটাকে দেওয়া হয়েছে পজিটিভ প্রান্তের সাথে সংযোগ, আরেকটাকে দেওয়া হয়েছে নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ, হ্যাঁ বুঝতে পারতেছো? এটা করার হ্যাঁ ফলে কি দেবো। হবে, এটা করার ফলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার বাম পাশেরটায় যেটার সাথে পজিটিভের সংযোগ দেওয়া আছে, সেখানে কি হবে, ধীরে ধীরে পজিটিভ চার্জ এসে জমা হওয়া শুরু করবে, কারণ এখানে পজিটিভ চার্জ ওকে। অনেক বেশি, হুম কিন্তু হুম পজিটিভের সাথে হচ্ছে তোমার কানেকশন দেওয়া। হুম। এবং ডান দিকেরটা যেহেতু নেগেটিভ দিকের সাথে কানেকশন দেওয়া, তাই কি হবে, নেগেটিভ চার্জ এসে জমা হওয়া শুরু করবে। হ্যাঁ। তাহলে হচ্ছে দেখো চার্জ জমা হচ্ছে, কিন্তু জমা হওয়া শুরু করবে যখন, তখন দেখবা যে এরকম একটা জিনিস ব্যাপার সৃষ্টি হবে, যে ধনাত্মক চার্জ গুলা সব এসে জমা হয়েছে, আবার হচ্ছে হুম ঋণাত্মক চার্জ গুলো সব এসে জমা হয়েছে একটা একটার সাথে। তখন কি হবে, ধনাত্মক চার্জ বাম পাশ থেকে যে ধনাত্মক চার্জ গুলো আছে, সেই ধনাত্মক চার্জ গুলা হচ্ছে ডান দিকে ঋণাত্মক চার্জে আকর্ষণ করা শুরু করবে, ঠিক হ্যাঁ কিনা বলো? হ্যাঁ আকর্ষণ প্রত্যেকটা, করবে হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটার সাথে সরলরৈখিক ভাবে আকর্ষণ হবে, এবং এর ফলে কি হবে, এর ফলে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। হুম হুম তড়িৎ ক্ষেত্রগুলো কিভাবে কাজ করবে, ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যাবে, হুম। তড়িৎ বলরেখাগুলো তো এইভাবেই যাবে, তাই না? তো তড়িৎ ক্ষেত্র ধনাত্মক থেকে ওইভাবেই কাজ করবে, যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। হ্যাঁ তাহলে দেখো সবসময় একটা ঋণাত্মক দিকে। পর্যায়ে গিয়ে কি হবে, একটা পর্যায়ে গিয়ে ধনাত্মক ঋণাত্মক প্রত্যেকটা ধনাত্মকের জন্য একটা করে ঋণাত্মক থাকবে। হ্যাঁ থাকলো। তাহলে কি হবে, দেখো তো ফিক্সড হয়ে গেছে না, এই জায়গায় কি আর ধনাত্মক ঋণাত্মক আসার চান্স আছে? না না। আসার চান্স নাই। তো তখন কি করা হয়, তখন যে কাজটা করা হয় সেই কাজটা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে ছবি দেখাই, আইকে দেখাই, তখন যে কাজটা করা হয়, তখন কি করা হয়, তখন হচ্ছে এই ধনাত্মক ঋণাত্মক যে অংশগুলো আছে, ধরো এইটা হচ্ছে এই সেই ধনাত্মক প্রান্তটা যেখানে সব প্লাস গুলো এসে জমা হয়েছে, আর এটা হচ্ছে সেই ঋণাত্মক প্রান্তটা। তো একটু উপরে তুলেন ইয়েটা, আচ্ছা নিচে নামান সরি, কথা। ঠিক আছে, ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত, এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল, এখানে হচ্ছে তোমার হচ্ছে সবগুলো বলরেখা জমা হয়েছিল, তাই না? তখন কি করা হয়, হুম এটা শূন্যস্থান ছিল এতক্ষণ, এখানে তুমি হচ্ছে কোনো একটা অপরিবাহী বস্তু এনে রেখে দিছো, পরিবাহী না, হুম। ঠিক আছে, এই ওকে। দুটার মাঝখানে রেখে দিছো। রেখে দিলে কি হবে, যে হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রগুলো ছিল, এই তড়িৎ ক্ষেত্রগুলো আর থাকবে না, কারণ কি এটা দিয়ে পাস করতে পারবে না, ঠিক আছে? তখন কি করবে, হ্যাঁ ধনাত্মক প্রান্ত, এইখানকার যে ঋণাত্মক, এর ভিতরে যে পজিটিভ নেগেটিভ যে চার্জ গুলো আছে এটার ভিতরে, ঠিক আছে, সেই পজিটিভ হুম, চার্জ গুলো আবার সজ্জিত হবে, হয় কি হবে, এর নেগেটিভ চার্জ গুলো এখানে এসে জমা হওয়া শুরু করবে, আচ্ছা এর আকর্ষণের পজিটিভ ফলে। চার্জ গুলো এখানে এসে জমা হওয়া শুরু করবে, বুঝছো? আচ্ছা। ওকে। তাহলে কি হবে, এইটার ফলে, এই নতুন সজ্জার ফলে, যেহেতু হচ্ছে আর এখানে ইয়া নাই, তড়িৎ বলরেখা গুলো এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে মাঝখান দিয়ে, তাই কি করবে, আরো বেশি পজিটিভ চার্জ সেখানে জমা হওয়া শুরু করবে, বুঝছো? ও আচ্ছা, কারণ হলো আপনার ওই নেগেটিভ চার্জ আছে এখানে তাই। হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে শুরুতে ধারণ ক্ষমতা ছিল এই কয়টাই, কিন্তু এখন দেখো কাছাকাছি অনেক বেশি নেগেটিভ চার্জ চলে আসছে, অনেক বেশি একদম নেগেটিভ চার্জ কাছাকাছি। চলে আসছে, তাই। তো তাই এগুলোর আরো হচ্ছে। আকর্ষণে আরো ধনাত্মক চার্জ এসে জমা হচ্ছে। ওকে। আবার এটা যে ধনাত্মক চার্জ গুলো আছে, যে এটা নিজস্ব যে ধনাত্মক চার্জ গুলো আছে, এগুলোর কারণে এখানে আরো বেশি ঋণাত্মক চার্জ এসে জমা হওয়া শুরু করবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো? হুম এই দেখো, তাহলে এখন দেখো, এই যে ধনাত্মক ঋণাত্মক চার্জ এসে জমা হচ্ছে, বুঝতে পারছো? হুম ঠিক আছে, এই ধনাত্মক ঋণাত্মক চার্জ গুলোর ফলে কি হবে বলতো, এই চার্জ গুলোর ফলে একটা বিভব সৃষ্টি হবে না নিজেদের মধ্যে, হ্যাঁ। বিভব হুম হুম সৃষ্টি হবে, ঠিক আছে? ধরো হচ্ছে দুই প্রান্তের বিভব যদি চিন্তা করি, একটা যদি ভি এ ধরি, একটা যদি ভিবি ধরি, ঠিক আছে, হুম। এটাতে যদি ভি এ ইয়া শুরু হয়, আচ্ছা দেখতে পাচ্ছ না মানে, তাই না? দেখো, দেখতে পাচ্ছি। এটাকে ধরো হচ্ছে ভি এ বিভব সৃষ্টি হয়েছে, আর এখানে সৃষ্টি হয়েছে হুম। ভিবি, ওকে। তাহলে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে না দুইটার মধ্যে? হ্যাঁ, হবে। এই হুম বিভব হুম। পার্থক্য বলতো ধীরে ধীরে বাড়তে থাকবে, কিসের বাড়ার ফলে বলতো, চার্জ যত বাড়বে, দিয়ে এই এই বিভব পার্থক্য তত বেশি বাড়বে। হ্যাঁ চার্জ যত বেশি বাড়বে তত বিভব পার্থক্য বাড়বে, ইয়েস হ্যাঁ। এই যে ঠিক আছে। বিভবের সংজ্ঞা মানে সূত্র মনে আছে না, পি কিউ বাই আর, তাহলে বিভব হচ্ছে হ্যাঁ ভি সমানুপাতিক কিউ, হ্যাঁ
যত চার্জ বাড়বে তত ভি বাড়বে। ঠিক না? তাহলে এখানে আমি সেটাই বলতে পারি এখানে যত কিউ চার্জ দেখা যাচ্ছে এখানে লিখতেছি দেখা যায়। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি দিচ্ছি, ঠিক আছে, কিউ দিচ্ছি, হুম, এখানে হচ্ছে আমার সমানুপাতিক হবে ভিএ মাইনাস ভিবি, হুম, বিভব পার্থক্য, যে বিভবটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে, এটাই। এখন ওকে। এই যে সমানুপাতিক চিহ্ন আসে, এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমার হচ্ছে এখানে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা হচ্ছে এটা। এই ধ্রুবকটাকে বলা হয় ধারকত্ব, বুঝতে পারছো? এই ধারকত্ব মানে হচ্ছে এই কনস্ট্যান্টটা আসলে কি মিন করে, এই কনস্ট্যান্টটা মিন করে যে এই যে দুইটা পাত আছে, এই দুইটা পাত ঠিক কতগুলা চার্জ ধরে রাখতে পারবে, যত বেশি চার্জ ধরে রাখতে পারবে এই কিউ সি এর মান তত বেশি, কিউ হচ্ছে কিউ আর সি হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। এটা যদি না থাকে তাহলে হচ্ছে এই যে কনস্ট্যান্ট এটা, এটা নির্দিষ্ট পরিবাহীর জন্য এটা কিন্তু সার্বজনীন ধ্রুবক না, এটা হচ্ছে প্রত্যেকটা পাতের জন্য আলাদা আলাদা হবে, তো পাতের উপাদানের উপর নির্ভর করবে। এই সি এর মান যত বেশি হবে, ভাই যত, ভাই 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 একটু দাঁড়ান 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 দাঁড়ান। মানে আমি হচ্ছে এই লাস্ট ইকুয়েশনটা লেখার পর থেকে আমি আবার বলি যে এই যে সি, বুঝতে পারতেছো? হুম, যত বল। বেশি কিউ জমা হবে তত বেশি ভিএ মাইনাস ভিবি জমা হবে। হুম, হুম, এখন কথা হইলো এই যে চার্জ গুলো জমা হচ্ছে, এই চার্জ গুলো যে ধরে রাখতেছে নিজের মধ্যে, ঠিক না, এই যে ধরে রাখার যে হুম, সক্ষমতা, এটা হচ্ছে যে ধ্রুবকটা দিয়ে প্রকাশ করা হয়, সেই ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে সি। এই সি হচ্ছে একটা ওকে। ধ্রুবক যেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে কি করে, ইকুয়াল সাইন আনার জন্য হচ্ছে ব্যবহার করা হয়, দুই উভয় পক্ষটাকে হচ্ছে সমান প্রমাণ করে, বুঝছো? এই হ্যাঁ সি, হ্যাঁ হ্যাঁ। এই সিটাকে বলা হয়, কনস্ট্যান্টটাকে বলা হয় হচ্ছে ধারকত্ব। এটা হুম, হচ্ছে দেখো, এটা যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদান ঠিক কতগুলো চার্জ নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে সেটার উপর নির্ভর করে এই সিটা তৈরি হয়, বুঝছো? এই যে আচ্ছা। যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই পাত দুইটা, এই হুম, ধারকটাকে, সেটা এক একটার ক্ষেত্রে এক এক ধরনের চার্জ গ্রহণ করার সক্ষমতা আছে না, হ্যাঁ হ্যাঁ। এক এক ধরনের পদার্থ এক ধরনের চার্জ জমা রাখতে পারে নিজের মধ্যে, সেইটা হচ্ছে ওকে। ধারকত্ব বলে, বুঝছো? সেই যে কনস্ট্যান্ট দিয়ে আমরা সেটাকে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে সি, এটাকে বলা হচ্ছে ধারকত্ব বা মানে এই ক্যাপাসিটেন্স, কনসেপ্টটা ধার করতো। ঠিক আছে। এইটা নির্দিষ্ট ধারকের জন্য নির্দিষ্ট, সেম ধারকের জন্য এটা কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা ধ্রুবক, কিন্তু কি ধরনের ধ্রুবক, সার্বজনীন না, এটা হচ্ছে শুধুমাত্র সেই ধারকের জন্য প্রযোজ্য যে ধারকের জন্য এই মানটা দেওয়া আছে, অন্য ধারক যদি নিয়ে কাজ করো তাহলে সেক্ষেত্রে আবার সি এর মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওকে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে সি এর মান যেহেতু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখি এইখান থেকে তাহলে আমার প্রতিবেব কি প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় যে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভিএ মাইনাস ভিবি। তাহলে পরিচয়গুলো দেখো, পরিচয় কি, দুইটা পাতের মধ্যকার বা দুই প্রান্তের, ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, হুম, ঠিক আছে। কিউ কি, হ্যাঁ, কিউ হচ্ছে ঠিক কি পরিমাণ চার্জ জমা হয়েছে, হুম, ঠিক আছে, ঠিক কি হুম, পরিমাণ চার্জ দিয়ে ওই জায়গায় জমা হয়েছে। এখন বলো যে কয়টা ধনাত্মক চার্জ জমা হবে সেই কয়টা ঋণাত্মক চার্জ জমা হবে না? হ্যাঁ, সেম আচ্ছা সংখ্যক তো জমা হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই যে আধান পজিটিভ, হুম, এই কিউ এর মান দুইটার জন্য সেম, তো একটা নিয়ে কাজ করলেই হয়েছে, ঠিক আছে। হুম, তো এটাকে আলটিমেটলি লেখা যায় সি ইকুয়ালস টু কিউ বাই ডেল ভি, ডেল ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, বা তোমার বইয়ে নর্মালি লেখা আছে হচ্ছে কিউ বাই ভি, বুঝাতে পারছি? ঠিক আছে। তাহলে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, ধারকের যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয় ধারকত্ব, বুঝছো? ধারকত্বের সূত্র কি হ্যাঁ। তাহলে, ধারকত্বের সূত্র হচ্ছে কিউ বাই বিভব পার্থক্য, এটাকে ডেল ভি দিয়ে প্রকাশ করো বা ভি দিয়ে প্রকাশ করো, তোমার ইচ্ছা, ওকে বুঝছো? ভাই। হ্যাঁ ভাই, এখানে একটা কোশ্চেন ছিল। জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। এটা হ্যাঁ ভাই, বলো, একটা কোশ্চেন ছিল। বলো। কোশ্চেনটা হচ্ছে যে বিভবের ক্ষেত্রে যেটা বলছিলেন কালকে যে আহ, মানে ডেল ভিটাই আসল রূপ, মানে ওইটাই মেইন বোঝাচ্ছে, ওটাই মানে আমরা সব জায়গায় বিভব ইউজ করি। পার্থক্য। হ্যাঁ, ডেল ভি সমান সমানই ডাব্লিউ বাই কিউ, ওটাই মেইন আমার ইকুয়েশন। হ্যাঁ তো তারপরে যখন আমরা প্রমাণ করলাম যে একটা ভিভি যখন জিরো, তখন তো ভি এক্সাক্ট ভি লিখতে পারবো, তখন সেক্ষেত্রে তো আর ডেল ভি কাজ করছে না, তাই না ভাইয়া? তখন তো এক্সাক্ট একটা একটা বিন্দুর বিভব বা সামথিং এরকম কিছু একটা বোঝাচ্ছে। হ্যাঁ, জিনিসটা আসলে কেমন, ধরো হচ্ছে আমি একটা উদাহরণ দিই, ওইটা তাহলে বইলে আসি আরেকবার, ঠিক আছে।
ওটা আসলে বিভব পার্থক্য দিয়ে আমাকে নির্ণয় করতে হচ্ছে, বুঝতে পারছো? ওটাও আসলে বিভব পার্থক্যই, কিন্তু ওটার শর্ত কি, ওটা শর্ত হচ্ছে অসীম। মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো ধরো হচ্ছে তোমার কাছে শারিয়ার, তোমার কাছে হচ্ছে 100 টাকা আছে, হুম, আর ধরো রিমার কাছে আছে 50 টাকা। হুম, তাহলে বলো তো তোমাদের তুমি এখন এমন একটা জায়গা, মানে এমন একটা পৃথিবীতে আছো যে পৃথিবীতে হচ্ছে টাকা তুমি ডাইরেক্ট গুনতে পারো না, তুমি কি করো, অলওয়েজ হচ্ছে তো পার্থক্য হিসাব করা হয়, যে পার্থক্য কতটুকু আছে তোমার। হ্যাঁ, তো তোমার এক্স্যাক্টলি 100 টাকা আছে, এটা তুমি বুঝতে পারতেছো, কিন্তু হচ্ছে তুমি যে জায়গায় আছো, বা তুমি যে রকম হচ্ছে একটা পৃথিবীতে আছো যেখানে হচ্ছে তুমি টাকা গুনতে পারো না, তুমি জাস্ট তুলনা করতে পারো আরেকজনের হুম, সাথে। তাহলে তুমি রিমার ওকে, সাথে তুলনা করে দেখতেছো, তোমার কাছে আসলে 50 টাকা। হুম, এটা হচ্ছে বলতে পারতেছি যে তুমি হচ্ছে রিমার তুলনায় কতটুকু বড়লোক, এভাবে যদি চিন্তা করো। আচ্ছা, ঠিক আছে, তুমি রিমার তুলনায় কতটুকু বড়লোক, 50 টাকার বেশি বড়লোক, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কিন্তু কথা হলো তোমার একদিন হঠাৎ করে মনে হলো না তুমি আসলে কতটুকু বড়লোক, তোমার অ্যাকচুয়ালি যে 100 টাকা আছে সেটা আসলে কত টাকা, ওটা তুমি হিসাব করতে যাচ্ছ। তখন তুমি কি করবা, তখন তুমি কি হুম, করবে, একটা ফকিরের কাছে যাবা যার কাছে 0 টাকা আছে। হুম, তোমার কাছে আছে সামথিং, তুমি জানো না, এটা তুমি ক্যালকুলেট করতে পারো না, ঠিক আছে, 100 দিয়ে তুমি ক্যালকুলেট করো, তুমি অলওয়েজ পার্থক্য দিয়ে ক্যালকুলেট করতে পারো যে তুমি অন্য তুলনায় কতটুকু বড়লোক। তাহলে যে ফকির যার কাছে 0 আছে, তুমি তার তুলনায় হিসাব করে দেখলা তোমার কাছে 100 টাকা, তুমি এর তুলনায় 100 টাকা বেশি আছে তোমার কাছে, তুমি 100 টাকা বেশি বড়লোক, বুঝছো? হ্যাঁ, তাহলে তখন তুমি গিয়ে বুঝতে পারবা যে তুমি আসলে পারফেক্টলি তুমি এই মানটা পাবা যে তুমি আসলে তোমার কাছে কত টাকা আছে। ও, আচ্ছা, তার মানে মেইন বিষয়টা তো পার্থক্য থেকেই আসছে ভাই। হ্যাঁ, মেইন বিষয়টা মানে পার্থক্য থেকেই আসতেছে, কিন্তু যেহেতু আমাদের হ্যাঁ, পার্থক্য ছাড়াই সংজ্ঞা দিতে হবে, তাই আমরা কি করছি, তাই আমরা একটাকে অসীম ধরে ওইটার ব্যাখ্যা করার চেষ্টা করছি, ঠিক আছে, যে তাহলে আমি একটা যদি অসীম ধরি তাহলে তো ভিবি এর মান 0 হয়ে গেল। আগের দিনের থিওরি বুঝছো, আগের লেকচার, ভিবি যদি 0 হয় হ্যাঁ, তাহলে হচ্ছে ভি এর মান যেটা হবে সেটা আসলে এ বিন্দুর হচ্ছে মোট পটেনশিয়াল, হুম, হুম, বিভব, বুঝছো? বুঝছি, হ্যাঁ ভাই, তাহলে আমরা কি করি, তাহলে আমরা আসলে একটা কি জিরো যে তার সাথে তুলনা করে বোঝার চেষ্টা করি যে আমারটা ঠিক আছে কিনা, হুম, হুম, বুঝতে এটা পারছো? তো, হ্যাঁ, তাহলে এই একটু আগে কোন সূত্র বললাম, একটু আগে সূত্র বললাম হচ্ছে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এই কিউ হচ্ছে ঠিক কতটুক বিভব জমা হয়, সরি সরি কি বললাম, কতটুক চার্জ জমা হয়, হ্যাঁ, 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 বুঝতে পারছো? এটা চিহ্ন ছাড়া বসাতে হবে। কতটুকু উচ্চ? হ্যাঁ, আর ডেল ভি, এটা হচ্ছে ডেল ভি, এভাবে মনে রাখবা, ডেল ভি দিয়ে মনে থাকলে তোমার বুঝতে সুবিধা হবে, যেটা হচ্ছে একটা বিভব পার্থক্য, ঠিক আছে। এই বিভব পার্থক্য হুম, হচ্ছে কি করে, কিরকম, ধরো দুইটা এইভাবে তো হচ্ছে ধারকের চিহ্ন দেওয়া হয়, বুঝছো, একদম সমান হইতে হবে, প্যারালাল হইতে হবে, ছোট বড় ওকে, হলে কিন্তু ব্যাটারি হয়ে যাবে, হুম, বুঝতে পারছো? হ্যাঁ ভাই, এখন কথা হলো ব্যাটারির সাথে এর চিহ্ন অনেক মিলে যায় কেন, কারণ হলো ব্যাটারিও হচ্ছে তোমার চার্জ দিচ্ছে আউটপুট, ধারকও হচ্ছে আউটপুট হ্যাঁ, দিচ্ছে চার্জ, কিন্তু কথা হলো ধারক নিজে নিজে ক্রিয়েট করতে পারে না চার্জ, মানে চার্জ বাইরে ক্রিয়েট থেকে বলা দেওয়া, উচিত না, চার্জ উৎপাদন করতে পারে না, ঠিক আছে, ও কি করে হচ্ছে ব্যাটারি চার্জকে জমা রাখে। ওকে, তো ওটা পারফেক্টলি ব্যাটারি না, মানে আমাদের হচ্ছে যে ক্যাপাসিটর গুলো আমরা ইউজ করি ওগুলো হচ্ছে ব্যাটারি না, আমরা হচ্ছে যে উৎস থেকে ইয়া দেই, কারেন্ট দেই, সেটাই হচ্ছে মূল বিষয়, বুঝছো? উচ্চ থেকে, হ্যাঁ, তাহলে ধরো এখানে হচ্ছে একটা ব্যাটারি আছে, হুম, ঠিক আছে, এই ব্যাটারি হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি মানে কি বলতো, এর বিভব পার্থক্য 5, দুই প্রান্তের, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। এটা 5 ভোল্ট হলে বলতো এই জায়গার আর এই জায়গার বিভব পার্থক্য কত? আচ্ছা, কতটুকু বুঝে, ও 1/5, 5 ভোল্ট, 1/5 কেন, ও 5ই হচ্ছে, এখানকার বিভব পার্থক্য 5 ভোল্টই হবে। এই যে এই মাত্রা দেখো, এটা হচ্ছে ধরো রোধের মান হচ্ছে 5, এখানে আছে তোমার 25 ভোল্ট, আই ইকুয়ালস টু হোয়াট, এটা কিভাবে করতে, এটা করতে না, ভি ইকুয়ালস টু আই আর। হ্যাঁ এই সূত্র দিয়ে হয়েছে, এই যে আই মানে কি বলতো, ওই যে আই এই ইয়াগুলা কি, আর এর সাথে ভি এর সম্পর্ক কি, এই ভি এর সম্পর্ক হচ্ছে আর এর দুই পাশের বিভব পার্থক্য, আর এর দুই প্রান্তের, ঠিক আছে। এখন কথা হইলো ওকে, 25, এখানে তুমি এইটার সাথে কেন তালে দিলা, এখন কথা হইলো যে এই যেহেতু এখানে মাঝখানে অন্য কোনো হচ্ছে তোমার ইয়া নাই, তড়িৎ উপকরণ নাই, কম্পোনেন্ট, ইলেকট্রিক কম্পোনেন্ট, তাহলে এইটার আর এই জায়গারও বিভব পার্থক্য তাহলে তোমার হচ্ছে 25 ভোল্টই হবে। ওকে, হ্যাঁ, ওকে, যদি অন্য কিছু থাকতো তাহলে হচ্ছে তোমার হচ্ছে পার্থক্য হইতো, ধরো আরেকটা আছে, দুইটা রোধ আছে দেখতে পাচ্ছো,
হ্যাঁ ভাই। দুইটা রোধ আছে আবার 25 ভোল্ট। তাহলে এইখানে আর এখানকার বিভব পার্থক্য হচ্ছে 25 ভোল্ট। কারণ ওকে। দেখো এখানে কোনো কম্পোনেন্ট নাই, তো এখানকার বিভব পার্থক্য এখান পর্যন্ত কোনো কম্পোনেন্ট, এখানকার বিভব পার্থক্য 25 ভোল্ট, কিন্তু এই জায়গার বিভব পার্থক্য 25 ভোল্ট না। তো এটার মধ্যে দিয়ে হচ্ছে যখন কারেন্ট হিসাব করব তখন হচ্ছে, যেহেতু এটা হচ্ছে তোমার সিরিজ, তো সমস্যা নেই, এমনি নির্ণয় করা যায়। কিন্তু কথা হলো এটা হচ্ছে তোমাকে always মনে রাখতে হবে যে যে রোধ নিয়ে কাজ করবা, এই ভিআর যখন বসাবা, সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বসাতে হবে। তো এই জায়গার বিভব পার্থক্য আর এই জায়গার বিভব পার্থক্য বসাতে হবে। তো ডাইরেক্ট আমরা এই দুইটা দিয়ে ম্যাথ করতে পারি না, তো আমরা কি করি, এটা তুল্য রোধ বের করে নেই। যদি 2 2 হয় তাহলে আমরা ডাইরেক্ট এটা 4 ধরে নেই সিরিজে বের করে, তারপর আমরা আই বের করতে পারি। আওয়াজ আসছে না। বুঝতে পারছো? এটাকে আমরা হচ্ছে করি, তুল্য বের করে নেই। তুল্য রোধ। তুল্য রোধ বের করে তখন আমরা বলি যে 4-এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 25, তো 25 ইকুয়ালস টু আই ইনটু 4। তখন আমরা এটা লিখতে পারি। ওকে। তাহলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান, বুঝছো? যতক্ষণ পর্যন্ত মাঝখানে কোনো বাধা থাকবে না। বাধা মানে কি? সুইচ, রোধ, অন্য কোনো লাইট, অন্য কোনো কম্পোনেন্ট, এই ধরনের জিনিসগুলো, বুঝছো? তাহলে দেখো এটা এখানে দেখো, আবার এখানে ফিরে আসি। তাহলে দেখো 5 ভোল্ট, এটা দুই প্রান্তের হচ্ছে তোমার বিভব পার্থক্য 5 ভোল্ট হবে। তাহলে এটা ক্যাপাসিটেন্স যদি সি হয়, তাহলে কিউ কিভাবে নির্ণয় করব? সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এই ভি সি গুণ করে দিলেই তোমার কিউ চলে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। বুঝতে কি পারছো? হ্যাঁ ভাই, ওই সূত্র অনুযায়ী তো বসাই দিলেই তো হয়ে গেল, আই মিন হ্যাঁ, ইয়াটা সূত্র পেয়ে গেলাম। অনুসারে বসা দিলেই হয়ে যাবে, বুঝছো? ইজি জিনিস। তো এখন একটু নতুন জিনিসের দিকে যাচ্ছি, ম্যাথটা একটু পরে দেখি, ঠিক আছে? হুম। আমরা এখন ধারকত্বের একটা স্পেশাল কেস করবো। স্পেশাল কেসটা কি হবে? স্পেশাল কেসটা হবে হচ্ছে, এটা ধারকটা হবে হচ্ছে গোলক, একটা নিরেট গোলক, সুপরিবাহী গোলক। ওকে। সুপরিবাহী গোলক, ঠিক আছে? এটা পৃষ্ঠে হচ্ছে, এটাকে আমরা ধরে নেবো যে এটা হচ্ছে আমার নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আর আর ব্যাসার্ধের একটা হচ্ছে গোলক। আমার এখানে হচ্ছে এটা ধারকত্ব নির্ণয় করতে হবে, উচ্চ ধারকত্বের সূত্র। ধারকত্বের সূত্র হুম। কি? সি ইকুয়ালস টু কিউ বাই বিভব পার্থক্য, হ্যাঁ। ঠিক আছে? And বিভব, এখানে হচ্ছে আমার কি করতে হবে, বিভব পার্থক্য কেমনে নির্ণয় করতে হবে? আমরা হচ্ছে বিভব পার্থক্য জায়গায় এখানে বিভব দিয়ে কাজটা করব। কেন বলতো? আমরা ধরবো যে অসীম দূরত্বে থেকে আমরা হচ্ছে নির্ণয় করতেছি, বুঝছো? পরিবাহীর হচ্ছে অসীম দূরত্ব। ক্যাপাসিটেন্স, বুঝছো? কার সাপেক্ষে? অসীমের সাপেক্ষে। তো অসীমের সাপেক্ষে হলে আমার ভি, এখানে ডেল ভি, জাস্ট ভি এর মানটা বের করলেই হবে। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? আমি ভাই একটু আসছি। তাহলে এখন আমরা এখানে বিভব নির্ণয় করবো, বুঝছো? সরি, যেটা বলছিলাম আমি একটু বলি, এই জায়গায় আপনি বললেন যে বিভব পার্থক্য করতে, মানে বিভব পার্থক্য আমরা হিসাব করবো না, আমরা অসীম ধরে নিব একটা, অসীম থেকে এরকমই কিছু একটা, এই কারণেই শুধু ভি লিখলেন এখানে। হ্যাঁ দেখো, এখানে ধরো হচ্ছে এই পয়েন্টে আমরা হচ্ছে যখন হচ্ছে নিরেট গোলকের হচ্ছে হুম। বিভব নির্ণয় করার চেষ্টা করছিলাম, তখন কি করছে, সূত্র কি ছিল? 1/4 এপসাইলন, এই ইয়ার মধ্যে, গোলকের মধ্যে যতগুলো চার্জ আছে, ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই হচ্ছে এর সবাই হচ্ছে আর। আর, তাই না? কারণ কি, হুম। বিভব হচ্ছে সব জায়গায় সমান, পৃষ্ঠের বিভব আর হুম। ভিতরের বিভব সব জায়গায় সমান। আমরা অলওয়েজ পৃষ্ঠের বিভব, হুম। ভিতরের বিভব হলো আমরা পৃষ্ঠের বিভব নির্ণয় করছি আর দিয়ে, তাই না? হুম। হুম। আচ্ছা, তাহলে বিভব পেয়ে গেছি, ঠিক আছে? হুম। বিভব পেয়ে গেছি, তাহলে মান বসাই দেই। কিউ ভাগ 1/4 পাই এপসাইলন, মানে এই ভি এর মান বসাচ্ছি, ঠিক আছে? হুম। কিউ বাই আর সমান সমান কিউ ইন্টু 4 পাই এপসাইলন ইন্টু আর ডিভাইডেড বাই কিউ। কিউ কিউ কেটে গেল। কিউ কিউ কাটা, 4 পাই আর ইটা। হুম। তাহলে গোলকের ক্ষেত্রে আমার হচ্ছে ধারকত্বের হচ্ছে সূত্র কি? 4 পাই আর ইটা। হুম। হুম। বুঝতে পারছো? হুম। আচ্ছা, তাহলে এটা সূত্র, এটা মুখস্থ বুঝছি। রাখতে হবে একদম। ঠিক লিখানো আছে। সূত্রটা লিখে নিছো? হ্যাঁ, লিখি। হুম। আচ্ছা, তাহলে এখন দেখো এটা মনে আছে কিনা, যে যখন আমরা পড়ছিলাম
তল ঘনত্ব পড়ছিলাম, মনে আছে? এরকম দুটো তল ছিল। চার্জ ঘনত্ব পড়ছিলাম, চার্জ ডেনসিটি। দুটো প্যারালাল যদি থাকে, প্যারালাল পাথ, তাদের মধ্যবর্তী চার্জ ডেনসিটি কত ছিল? চার্জ ডেনসিটির মান চার্জ ঘনত্ব পড়ছিলাম, মনে আছে? চার্জ চার্জ ঘনত্বের সূত্র কি ছিল? তা তো মনে পড়ে কিনা? হ্যাঁ, কি বললেন আমি কিচ্ছু শুনিনি। চার্জ ঘনত্ব, আপনি চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্বের কথা বললেন, হ্যাঁ চার্জ হ্যাঁ। ঘনত্ব। চার্জ ঘনত্বের সূত্র কি হবে? চার্জ ঘনত্ব, তাই না? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু মনে করেন। চার্জ ঘনত্ব ছিল একটু slow। এই যে কিউ বাই এ, এটা মনে আছে কিনা তাই বলো। যে পাতের হচ্ছে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হয় চার্জ ঘনত্ব। কেন হচ্ছে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হয়, আয়তন দিয়ে না? বলছিলাম মনে হয়। আবার এটার আরেকটা সূত্র আছে, হচ্ছে এরকম: তড়িৎ বিভব ইনটু হচ্ছে পারমিটিভিটি। হ্যালো, এই সূত্রটা তুমি পড়ছো অলরেডি, কিউ বাই এ। এটা আরেকটা সূত্র আছে, ই ইনটু এপসাইলন নট, বুঝছো? এটা সমান্তরাল পাতের প্রমাণটা বইয়ে দেওয়া নাই, তো এটার দিকে আমি আর যাচ্ছি না, মনে রাখো এটা হচ্ছে ই বাই এ, ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে ই এপসাইলন, আর কিউ বাই এ ইকুয়ালস টু ই ইনটু এপসাইলন, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি প্রমাণ করা যায় দেখো তো। এইখান থেকে যদি আমি এই যদি একটু দিয়ে প্রমাণ করতে চাই, তাহলে এখান থেকে প্রমাণ করা যায় হচ্ছে ই ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন এ। বুঝছো কিনা বলো? হ্যাঁ ভাই, ঠিক আছে। আবার বলো তো এটা পড়ছি কিনা। ভি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ই ইন্টু আর। আর মানে কি? তড়িৎ হ্যাঁ, এটা ক্ষেত্র তো ঠিক কত পড়েছি। দূরত্বে হচ্ছে তৈরি হিসাব করতেছি, বুঝছো? এক্ষেত্রে আর এর মান হচ্ছে হ্যাঁ, ডি। ও এখানে ডি। ডি মানে হচ্ছে ডিসটেন্স, দুইটার মধ্যে ডিসটেন্স। এটা পড়ছিলাম গোলকের জন্য, ঠিক আছে? তাহলে এখানে ই ইন্টু ওকে। ডি, ভি ইকুয়ালস টু ইডি। হুম। তাহলে হচ্ছে পি এর মান কি হবে যদি ইটা বসাই? কি বসায় দেন তাহলে হচ্ছে কিউ বাই এপসাইলন। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা কল আসছে, কলটা রিসিভ করে নিই। তাহলে কি হবে বলো তো? সূত্রটা কি তাহলে হবে? হচ্ছে কিউ বাই এপসাইলন নট এ ইন্টু ডি। কিউ বাই এপসাইলন এ ইন্টু ডি। হুম। তাহলে দেখো, সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি হুম। সমান সমান কিউ ইন্টু, দেখা যায় না সরি, কোনটা লিখছে। হ্যাঁ কিউ ইন্টু হুম। হুম। ভি এর উল্টাটা। ভি এর উল্টাটা আসলে কি হবে? ই এ ডিভাইডেড বাই কিউ ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভি এর উল্টাটা করে দিলেন, ঠিক আছে ভাই। কিউ কিউ কাটা সমান সমান ই এ বাই ডি। ইয়েস। সি ইকুয়ালস হ্যাঁ, টু ই ঠিক এ আছে। বাই ডি, এটা হচ্ছে সূত্র। তাহলে দুইটা সূত্র পাইলাম, ওকে। মানে দুটো সূত্র পড়তে হুম। হবে। একটা হচ্ছে গোলকের জন্য, হুম। গোলকের জন্য কি হবে? 4 পাই আর ইটা, হুম। মানে আর কি, আর ব্যাসার্ধ। হুম। আর এপসাইলন কি? যে মাধ্যমে তোমার হচ্ছে আছে, বুঝছো? ওটা যে হ্যাঁ। মাধ্যমে আছে সেই মাধ্যমের পারমিটিভিটি। হুম। হুম। আচ্ছা, তারপরে যে এখানে কি, এখানে সূত্রটা হচ্ছে সি ইকুয়ালস টু ই এ বাই ডি, মানে ই তো না, সরি, এপসাইলন এ বাই ডি, বুঝছো? এপসাইলন মানে কি? এপসাইলন মানে হচ্ছে যে মাধ্যমে আছে সেই মাধ্যমের
পারমিটিভিটি, এই মাধ্যমটা আসলে কোন মাধ্যম? এই মাধ্যমটা আসলে যে দুইটার মাঝখানে যে ফাঁকা দুইটার মাঝখানে যে জায়গাটা আছে না, হ্যাঁ হ্যাঁ আমরা তো এটা তো হচ্ছে আমার তাই না? এটা তো হচ্ছে আমার ধারক, এই দুইটা। হ্যাঁ, এটা ধরো। এই ধারকের হুম, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা যে ধরনের পদার্থ আছে, সেই পদার্থগুলার যে পারমিটিভিটি সেটা হচ্ছে ওই যে এপসাইলন নট এইখানে। তাহলে কি হবে? সি ইকুয়ালস টু এপসাইলন এ বাই ডি। এই এপসাইলন আসলে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা হুম, জায়গাগুলোর হুম, হচ্ছে সেই ফাঁকা জায়গায় যে ধরনের পদার্থ থাকবে, দুটার মধ্যবর্তী ফাঁকা জায়গায় যে পদার্থগুলো থাকবে সেই পদার্থের পারমিটিভিটি, সেটাকে বলা হচ্ছে ওকে এইখানকার এপসাইলন। বুঝছো? তাহলে সূত্র দুইটা, ওকে। একটা হচ্ছে 4 পাই আর ইটা, আর একটা হচ্ছে কি এপসাইলন এ বাই ডি। এটা আমি এমনি মনে রাখতাম যে বাই ডি, বুঝছো? জন্য বারবার বাই ডি বলতে হচ্ছে। এটা হচ্ছে এপসাইলন এ ওকে। বাই ডি, আর এটা হচ্ছে 4 পাই আর ইটা, ইটা এ বাই ডি। হুম হুম ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে এর একটা ম্যাথ দেখি আমরা কিছু। আচ্ছা, আগেই ম্যাথ দেখবো নাকি আরো কিছু আছে একটা দেখে নিই পড়ার মতো? আচ্ছা, ম্যাথ ম্যাথ দেখি। আচ্ছা, হ্যাঁ ভাই। এই ম্যাথটা দেখো, বড় ম্যাথটা, স্ক্রিনশটও নিয়ে নাও। একটি ধারককে 500 ভোল্ট বিভব পার্থক্য আহিত করলে এত আধান সঞ্চিত হয়, ধারকত্ব কত? পারবা না এটা? হ্যাঁ, সি বসায় দিলেই তো হয়ে যায়। আচ্ছা, আমি না একটা জিনিস বলতে ভুলে গেছি। দেখো, ক্যাপাসিট্যান্স পড়াচ্ছি, অবশ্যই এই বলি নাই। আচ্ছা দেখো, ক্যাপাসিট্যান্স ঠিক আছে, হ্যাঁ। ক্যাপাসিট্যান্স হচ্ছে কিউ বাই ভি। হুম কিউ এর একক কি? কুলম। হুম এর একক হচ্ছে ভোল্ট। হুম। তাহলে সি এর একক কি? কুলম পার কুলম, ভোল্ট। কুলম পার ভোল্ট। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে, ইয়েস। এটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ধারকত্বের একক কি? ফ্যারাডে। ফ্যারাডে, এফ। বুঝতে পারছো? তো এখন বলো এটা পারবা কিনা? হ্যাঁ ভাই। পারবা না? তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে ফ্যারাডে দিয়ে। ওকে। আচ্ছা, এর নতুন জিনিস আমি এটা একক বলতে ভুলে গেছি। আচ্ছা, এর মাত্রা বের করতে পারবা না? মাত্রা নিজে ট্রাই করবা বাসায়। একক যেহেতু দেওয়া আছে, কুলম পার ভোল্ট, এটা দিয়ে ওকে মাত্রা বের করে ফেলবা। ওকে। ঠিক আছে? স্ক্রিনশট নিচ্ছে, এটা করতে হবে। হ্যাঁ ভাই। আচ্ছা, এটা দেখো। আসে নাই। আচ্ছা, আসুক, আসার পর দেখো, আসছে। এসএস নিয়ে নাও। একটি 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 সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এত, এ দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে, বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, বায়ুর ভেদন যোগ্যতা কত? ওকে, মানে আমার দেওয়া আছে। তাহলে আমার সূত্র দেওয়া হবে, সি সমান সমান এপসাইলন নট, না এপসাইলন নট এ বাই ডি। শেষ। দেওয়া নাই কি? দেওয়া নাই দেওয়া শুধুমাত্র এই নাই এপসাইলন। হচ্ছে এপসাইলন। এপসাইলন, হ্যাঁ, এপসাইলন বের করতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে হচ্ছে যদি আরো আগাই, এটা দেখো। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে ধারকত্ব কত? বলবো এটা কিভাবে করতে হয়? বলেন। আচ্ছা দেখো, প্রথম জিনিস হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবী কি একটা গোলক না? হুম হুম। পৃথিবী কি বিদ্যুৎ পরিবাহী গোলক? পৃথিবী বিদ্যুৎ পরিবাহী গোলক না। পৃথিবী বিদ্যুৎ পরিবাহী কি বলো? পৃথিবী বিদ্যুৎ পরিবাহিত। কোনো কারেন্টের ও লাইনে দেখো না আচ্ছা। ইয়া করা হয়, এই বজ্র নিরোধক একটা যে ব্যবস্থা আছে না, উপর থেকে ওই যে মাটির ইয়াগুলো সাথে। পড়ে। হ্যাঁ, থান্ডার, মানে কি আর কি বলে এটা, থান্ডার নয় কি, লাইটনিং যেটা হয় আর কি, বজ্র, ওটা কি হয়? ওই হ্যাঁ তারের হ্যাঁ। মাধ্যমে মাটিতে চলে যায়। তার মানে মাটি অবশ্যই পরিবাহী, নাহলে তো মাটিতে যাবে না। ও, হ্যাঁ হ্যাঁ, এবং এমনিতেও এই মাটিতে মাটিতেই চলে যায় যায়, না। মাটিতে সবসময় যেতে চায় বিদ্যুৎ। হ্যাঁ। তাহলে হচ্ছে পৃথিবী একটা নিরেট গোলক, পরিবাহী গোলক, পৃথিবীর আর দেওয়া আছে। হুম ঠিক আছে? 4 পাই আর ইটা দিয়ে করলেই তো হয়ে যাবে। হুম হুম। তার সূত্র কি? ওকে 4 পাই আর ইটা। ইটার মান বসাবো হচ্ছে, যেহেতু ওকে। ইটার কোনো ব্যাখ্যাই দেওয়া নেই এই জায়গায়, তাহলে ইটার মান ধরে নিবা যে এটা হচ্ছে তোমার আদর্শ অবস্থায় উঠে গেছে।
হুম বুঝতে পারছো? হুম আচ্ছা, তাহলে এটা পারবা, এটা স্ক্রিনশট নিচ্ছ, এটাও করে ফেলবা। ওকে আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে তুমি ম্যাথ গুলো করবা, আপাতত আমাদের হচ্ছে ধারকত্ব নির্ণয় শেষ, ঠিক আছে? হুম একদম হুম প্রাইমারি লেভেলে ধারকত্ব নির্ণয় শেষ, একদম সহজ জিনিস ছিল। তিনটা সূত্র পড়ছি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, যেখানে ভি হচ্ছে বিভব পার্থক্য, ঠিক। এর প্রথম সূত্র হ্যাঁ এটা। দ্বিতীয় সূত্র হচ্ছে গোলকের জন্য ধারকত্বের সূত্র কি, 4 পাই আর ইটা। হুম আরেকটা বলছি প্যারালাল ধরনের ধারকত্ব যদি হয়, দুটা পাত যদি প্যারালাল ভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ধারকত্ব সূত্র কি, সেক্ষেত্রে ধারকত্ব সূত্র হচ্ছে আহ সি সমান সমান এপসাইলন এ বাই। ইপসিলন এ বাই ডি, ঠিক আছে। যেখানে হচ্ছে এ হচ্ছে পাতগুলার হচ্ছে কি, পাতগুলার ক্ষেত্রফল, দুইটার ক্ষেত্রফলই সেম হবে। সেম না হলে কি হুম হয়, এটা আমরা অ্যাডমিশনের টাইমে গিয়ে বলবো, এখন না, হুম ঠিক আছে। এটা হচ্ছে, এটা হায়ার লেভেলের জিনিস। আর হচ্ছে ডি, ডি হচ্ছে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স। হুম হুম এখন আমরা পড়বো যে সূত্র কি, তোমার হচ্ছে ধরো, এখন ধরো এটার কোনো একটা বর্তনী আছে, ঠিক আছে। হুম ধরো একটা বর্তনী আছে, একটা বর্তনীতে আমি এইভাবে হচ্ছে কতগুলা ধারকত্ব বসাই দিলাম, বসাতে পারবো না? পারবো কিন্তু। হ্যাঁ পারবো। অথবা আমার মনে হইলো না আমি তিনটাকে এইভাবে সাজাবো না, আমি তিনটাকে সাজাবো এইভাবে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আমাকে বলো যে ইয়াতে যখন হচ্ছে আহ এটা কোন ধরনের বিন্যাস, হুম এটা কোন ধরনের বিন্যাস বলো তো? রোধে পড়ছে, রোধের মতো সাথে তুলনা করে পড়ো, এটা কোন ধরনের শ্রেণী বিন্যাস? শ্রেণী 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 বিন্যাস। শ্রেণী। আর এটা হ্যাঁ কি ধরনের বিন্যাস? সমান্তরাল। সমান্তরাল। এখানে কিসের মান সেম থাকে বলো তো? ও এখানে ভোল্টেজের মান সমান থাকে। আই এর মান সমান। ও আচ্ছা, এই পাশে নিচেরটাতে ভোল্টেজ, আচ্ছা উপরেরটাতে। হ্যাঁ হ্যাঁ, আই এর মান সমান থাকে, মানে এখানে চার্জের মান সমান থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ চার্জ, সি এইচ এ আর জি, নাহলে ক্যাপাসিট্যান্স মনে হয়ে যাবে আবার, চার্জ, ঠিক আছে। আর এইখানে হুম ভোল্টেজ সবসময় সমান সমান থাকে, হুম বুঝতে পারছো? হ্যাঁ ভাই। কারণ কি দেখো, এখানে আসলো, বুঝছো, আসার পর এই পয়েন্টে যদি তুমি বিভব পার্থক্য নির্ণয় করো, এই পয়েন্টে যদি বিভব পার্থক্য নির্ণয় করো, তাহলে সেম হবে, বুঝছো। কিন্তু চার্জ এসে দেখো, চার্জ ওকে বিভক্ত হয়ে যাবে, এখানে কিছু চার্জ যাবে, কিছু চার্জ যাবে এই জায়গায়, কিছু চার্জ যাবে এই জায়গায়, হুম হুম হুম। চার্জ তো বিভক্ত হয়ে এটা গেছে না? ভাগ হয়ে যাচ্ছে চার্জ, আর কিন্তু বিভবটা সেম থাকছে, বিভব এখানে ভাগ বিভবটা হবে। সেম থাকবে। আর এখানে এসে চার্জ গুলো কি হবে বলো, চার্জ গুলো সেম ভাবে আগানোর চেষ্টা করবে। হুম এখানে যে পরিমাণ চার্জ জমা হবে, ঠিক সেই পরিমাণ চার্জ এখানেও জমা হবে। হ্যাঁ চার্জের মান এখানে হচ্ছে তোমার সেম থাকছে, বুঝছো। চার্জ হচ্ছে সেম, ওকে এখানে ভি সেম। হুম এটা প্রতিবেদন দেখাবো না ডাইরেক্ট সূত্র দেখা দিব, সেটা বলো। প্রতিবেদন দেখা লাভ নাই, ওটা তোমার কোনো কাজে দিবে না। ইয়েস ডাইরেক্ট সূত্র। আচ্ছা, ডাইরেক্ট সূত্র, ঠিক আছে। তাহলে এটা ডাইরেক্ট সূত্র। রোধের সময় কি পড়ছিলা, জাস্ট যোগ করতে হয় না? হ্যাঁ রোধ যোগ করতে হবে। এখানে দেখো, ওখানে কি হতো, কারেন্ট ফ্লো করতে পারতো, এখানে কিন্তু ফ্লো করতে পারে না। দেখো কি হবে, এখানে এসে কিছু জমা হবে, তারপর তো আর আগাইতে পারবে না, আগাইতে পারবে কারণ এত ফাঁকা জায়গা আছে মাঝখান দিয়ে, খালি না। ব্রেক। এখানে ধরো পজিটিভ গুলা কি এখানে হ্যাঁ জমা হলো, ঠিক আছে, নেগেটিভ গুলো জমা হবে এই জায়গায়। হুম আবার এর মধ্যে যে চার্জ গুলো ছিল সেগুলো আবার জমা হবে এই জায়গায় জায়গায়। তাহলে বলো তো চার্জ বাড়তেছে না কমতেছে ধীরে ধীরে? বাড়ছে। চার্জ কমতেছে। এখানে যে পরিমাণ চার্জ জমা হবে ব্যাটারি থেকে বের হয়ে, এখানে সেই পরিমাণ চার্জ জমা হবে না, বরং এখানে যে চার্জ গুলো ছিল আর দুই ভাগে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে দুই জায়গায় গিয়ে জমা হবে, ও বুঝছো। আচ্ছা আচ্ছা এই প্রথমটার ক্ষেত্রে একটু বেশি তারপরে কম। ও তারপরে হ্যাঁ কম, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো। তো ক্যাপাসিটেন্স হুম হচ্ছে কিউ এর সাথে যেহেতু সমানুপাতিক, তাহলে এই ক্যাপাসিটেন্স তোমার হচ্ছে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র ওকে হচ্ছে, রোধের ক্ষেত্রে পড়ছো সবগুলো যোগ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/RS, আর না সরি সিএস, ক্যাপাসিটেন্স, যেটা সিরিজে থাকতেছে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট, বুঝছো। এটার সূত্র হবে C1 হুম প্লাস C2, এরকম চলতে থাকবে। ওকে সিরিজের ক্ষেত্রে এই সূত্র। আর প্যারালালের ক্ষেত্রে সূত্র হচ্ছে সি পি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, ও ওকে ওকে বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, দেখো এটা দেখো, স্ক্রিন শেয়ার, এই যে দেখো সূত্রটা দেখো। যদি
সিরিজে থাকে তাহলে কোন সূত্র? 1/CS ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 চলতে থাকবে। হ্যাঁ বুঝতে পারছো? আর এই পরেরটাই দেখো, পরেরটা হচ্ছে প্যারালাল। প্যারালালে কি ঘটবে? প্যারালালে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 এরকম চলতেই থাকবে, বুঝছো? এটা একদম সহজ জিনিস, বুঝছো? হ্যাঁ ভাই। এই জিনিসটা একটু লিখে রাখো যে হুম, একটা জিনিস লিখা দেই, এটা একটু লিখে রাখো, বুঝছো? ওকে জিনিস হচ্ছে এরকম, বলেন। সিরিজে সিরিজ SERIES সিরিজে হচ্ছে সামেশন সবগুলো যোগফল। হ্যাঁ, কিভাবে বলা যায়? এরকম দুটো কলাম বানাও, বুঝছো? হুম, এরকম দুটো কলাম বানাও। হ্যাঁ বলেন। তারপর? কলাম বানানোর পর লিখো, একপাশে লিখো যে এরকম যে সিরিজের যোগফল গুলো হচ্ছে এরকম যে SERIES সিরিজের যোগফল গুলো হচ্ছে জাস্ট হচ্ছে কম্পোনেন্ট গুলোর যোগফল x1 প্লাস x2 প্লাস x3 এরকম। আর প্যারালালের ক্ষেত্রে ডাবল এল 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 এরকম লিখো একটা। আর একটা লিখো সিরিজ, সেটার ক্ষেত্রে হচ্ছে 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3। আর প্যারালাল, ভাই 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 ভাই, উল্টাপাল্টা করে দিয়েছেন মনে হয়। না না না, লিখো এটাই লিখো, x1 প্লাস না না, পাশেরটা ভাইয়া, আগে বামেরটা। আরে লিখো তো, আমি এটাই লিখতে আমি বলতেছি, এটাই লিখতে বলতেছি যে সিরিজ গুলো হবে জাস্ট ও, x1 প্লাস x2 প্লাস আচ্ছা x3। আর আচ্ছা একটা প্যারালাল আচ্ছা, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 1/x1 প্লাস 1/x2 প্লাস ঠিক 1/x3। আছে ঠিক আছে। আর এই সিরিজের ক্ষেত্রে এখন ইয়েস। আমি বলবো যে কোনটার ক্ষেত্রে কোন সূত্র। এটা হচ্ছে রোধ, হুম এটা রোধের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ধারকত্বের ক্ষেত্রে। হুম। এটা লেন্সের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? আর এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং ধ্রুব। বুঝতে হ্যাঁ, পারছো? নিচে আমি দেখতে পাচ্ছি আচ্ছা নিচে। আমি বলি, এভাবে সাজাতে পারছো তো যে x1 প্লাস x2 প্লাস x3, আর নিচের প্যারালাল হচ্ছে 1/x1 1/x2 1/x3 বাম পাশেরটা। হ্যাঁ আর হ্যাঁ পরেরটা লিখতে পারছো যে সিরিজের ক্ষেত্রে 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3। হ্যাঁ, লিখতে পেরেছি। আচ্ছা হুম তাহলে এটা লেখার পর এটা নিচে লিখবা হচ্ছে রোধ আর লেন্স এইভাবে কাজ করে। হুম আর এই সিরিজের হুম। ক্ষেত্রে লিখবা যে ধারকত্ব আর হচ্ছে স্প্রিং ধ্রুবক এভাবে কাজ করে, এই যে ডান পাশেরটার ক্ষেত্রে। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ ঠিক আছে। মানে এগুলা সব সন্নিবেশের ক্ষেত্রে নির্ণয় করা হয়। রোধের মান, লেন্সের ক্ষমতা, সরি লেন্সের ক্ষমতা কি, হ্যাঁ লেন্সের ক্ষমতা বলা যায়। লেন্সের হচ্ছে তোমার ওই যে লেন্সের ক্ষমতা কি দিয়ে হিসাব করা হয়? ডায়াপ্টার। ডায়াপ্টার তো একক, লেন্সের ক্ষমতা হিসাব করা হয় হচ্ছে ব্যাসার্ধ দিয়ে, বক্রতার ব্যাসার্ধ দিয়ে। বক্রতার ব্যাস। বুঝতে পারছো? হ্যাঁ। সেটা হচ্ছে লেন্সের সূত্র। এটা লেন্সের সূত্রের ক্ষেত্রে এই রোধের মতো সিরিজ ফলো করে, উৎস সিরিজ আর প্যারালালের সূত্র। আর ধারকত্বের ক্ষেত্রে হচ্ছে এই সূত্র, স্প্রিং হুম, ধ্রুবকের ক্ষেত্রে এই সূত্র। বুঝছো? লিখছো? এর নোটটা তুলে রাখবা, হ্যাঁ ভাই। এটা তাহলে আমার মুখস্থ করতে সুবিধা হবে। এই যে এটা এটা করো, এটা করো দেখি, ম্যাথটা করো। তাই আর হ্যালো, হ্যাঁ ভাই। এটা দেখো। দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 9 মাইক্রো ফ্যারাডে। আচ্ছা, এর ধারকত্ব কত? পারবা না? পারার তো কথা ভাই। দুটি ধারককে সমান্তরাল ওকে ওকে, হ্যাঁ ভাই। করবা, এটা এটা স্ক্রিনশট নাও। নিলাম। এটা দেখো,
প্রমাণ করো যে সমান সি ধারকত্বের তিনটি ধারকে, এটা কেমন 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 এটা করে জিনিস? দিই। হ্যাঁ কি বলছে? বলছে যে হচ্ছে স্ক্রিনশট নিছো? হ্যাঁ ভাই। আচ্ছা, প্রমাণ করো যে সি ধারকত্বের তিনটি ধারকের, মানে কি তিনটা ধারক আছে? হুম সবগুলোরই মান হচ্ছে সি, তাই না? প্রথম কোশ্চেন ছিল এটা, প্রথম কোশ্চেন হচ্ছে এরকম যে সিপি কি করছেন ইকুয়ালস টু অঙ্কটা? 3c। খাতা নাই শুধু যাচ্ছে না। দেখতে পাচ্ছ যে তোর তিনটা হচ্ছে ধারক আছে, তিনটা ধারকের হ্যাঁ প্রত্যেকটারই ভাই, মান আমি সি। কিছু দেখতে পাচ্ছি না। দেখো, প্রমাণটা একদম ইজি, কারণ আমরা কি জানি প্যারালালের প্রমাণ করতে হবে যে সিপি ইকুয়ালস টু 3c, মানে কি 3c মানে হচ্ছে প্রত্যেকটার মান সি। প্যারালালের হুম যে ধারকত্ব সেটার মান হবে হচ্ছে 3 গুণ হবে। প্যারালালের সূত্র হুম কি? সিপি ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3, তিনটারই মান হুম সি সি সি, ঠিক আছে? তাহলে যোগ হ্যাঁ করলে হয় 3c, প্রমাণ হয়ে গেল। হুম এখানে কি প্রমাণ হয়ে গেল? ও সিপি ইকুয়ালস টু 3c। ওকে। দ্বিতীয় প্রমাণে কি চাইছে? দ্বিতীয় প্রমাণে চাইছে হচ্ছে দ্বিতীয় প্রমাণটা ভুলে গেলাম। দ্বিতীয় প্রমাণে চাইছে হচ্ছে সিপি সিএস ইকুয়ালস টু c/3, তাই না? হ্যাঁ সিএস এর সূত্র কি? 1/cs সমান সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে 1/c প্লাস 1/c প্লাস 1/c, তাই না? হুম তাহলে এটাকে বলা যায় 3 ইন্টু 1/c। হ্যাঁ ঠিক আছে, 3/c। তাহলে হচ্ছে 3/c, 1/cs সমান 3/c। তাহলে cs সমান কি হবে? c/3। CS সমান সমান 3/3, হ্যাঁ। মিলছে? হ্যাঁ ভাই। আচ্ছা, অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ এখন দেখো, যদি বলে যে সিপি আর সিএস এর তুলনা করো, ঠিক আছে? তাহলে সিপি বাই ওকে। সিএস যদি করি, সিপি এর মান হচ্ছে 3c আর c/3। তাহলে হ্যাঁ সিপি বাই সিএস হচ্ছে 3 উপরে চলে যাবে, 9 c/c, সিসি কাটা যায়, 9 থাকে। তাহলে সিপি ইকুয়ালস টু 9cs। হ্যাঁ বুঝতে পারছো? অথবা এটাকে আমি বলা তুলনা যায় করলাম। সিপি ইকুয়ালস টু 3 স্কয়ার সিএস। 3 কি ছিল? কতগুলা ধারক আমরা ইয়া করছি, একত্র করছি, সমমানের ধারক, হ্যাঁ ধারক, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে এইভাবে বলা যায়, যদি এন মানের সরি সমমানের, এন মানের না, সমমানের, সমান হুম মানের এন সংখ্যক ধারক, এন সংখ্যক ধারককে সমান আমরা মানে সিরিজ ও প্যারালালে যোগ করি, তাহলে সিপি হবে, সিপি ইকুয়ালস টু হবে এন স্কয়ার ইন্টু সিএস। মানে সূত্র হবে এটা। সূত্রটা দেখো, সূত্র ও ডাইরেক্ট লিখি যে সিপি, সিপি তো অবশ্যই বড়, তাই না? হ্যাঁ সিপি ইকুয়ালস টু এন সংখ্যক সমান মানের, মান কি আমার দেখার টাইম নাই, আমি জাস্ট দেখবো যে কতগুলো আমি যোগ করছি, কতগুলো, ঠিক আছে? এন স্কয়ার ইন্টু সিএস, এটাই সূত্র। এটা সূত্র। হ্যাঁ, এটা একটা সূত্র বলতে একটা প্রমাণ। এর পরের কোশ্চেনটাই হচ্ছে এটা। পরের কোশ্চেনটা দেখো, ওকে। পরের কোশ্চেনটা হচ্ছে এই যে পরের কোশ্চেনটা দেখো। সমান মানের n সংখ্যক ধারকের জন্য সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব সিপি এবং শ্রেণী সমবায় সিএস হলে সিপি ও সিএস এর সম্পর্ক কত? আচ্ছা, সম্পর্ক তাহলে দেখো, এটাই হবে। ওকে। করে দিই ম্যাথটা। করে। দেখো, প্রথমত সবগুলোর মান ধরে নেই হচ্ছে সি, ঠিক আছে? সবগুলোর মান সি, যতগুলো আছে সবগুলোই সি মানের, হুম যতগুলো আছে সবগুলোই সি মানের, ঠিক আছে? এন সংখ্যক, তাই না? হুম এন সংখ্যক, ঠিক আছে? তাহলে সি মানের আমরা যোগ করতেছি এন সংখ্যক। তাহলে দেখো, প্যারালাল,
সিপি কি হবে? এন প্লাস এন হ্যাঁ প্লাস এন প্লাস n+1 এন পর্যন্ত যাবে। হুম এখন দেখো তো, এখন ধরো আমরা মানটাও ধরলাম হচ্ছে, কোশ্চেনটা আবার একটু পড়ি, কোশ্চেনটা হচ্ছে কি বলছে আমি পড়ে শোনাই। সমান মানের এন সংখ্যক ধারকের জন্য, বুঝছো? তাহলে এন সংখ্যক হুম, ধারক, হ্যাঁ ঠিক আছে, এন পর্যন্ত, ধরো হচ্ছে, তাহলে এন পর্যন্ত গেল, ঠিক আছে, এন পর্যন্ত যদি যায় হ্যাঁ তাহলে এটার মান কি হবে? তাহলে n সংখ্যক এন সি, n, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে এন সংখ্যক সি, সি সি হ্যাঁ হ্যাঁ সি এন পর্যন্ত এন সি, বুঝতে পারছো? ইয়েস আচ্ছা, এন সংখ্যক যেহেতু হচ্ছে তাহলে এটা হচ্ছে সি 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 হবে, বুঝছো? এলেন না এটা এন সংখ্যক, আমি যদি এইভাবে বলি, আমি এন ধরে বলছি যে সি প্লাস সি প্লাস সি প্লাস সি, এবার এন সংখ্যক পর্যন্ত গেছে, তাহলে এনটা সি আছে, তাহলে এন সি। হ্যাঁ আবার হচ্ছে সি এস ইকুয়ালস টু, সবগুলো সি ধরছি, ঠিক আছে, তাহলে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি। এভাবে হ্যাঁ চলতে চলতে এন পর্যন্ত গেছে, হ্যাঁ তাহলে এন পর্যন্ত যদি যায় তাহলে এটা লেখা যায় এন ইন্টু ওয়ান বাই সি, আগেরটার মতোই পুরোপুরি। হ্যাঁ 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 তাহলে এন বাই সি, তাহলে সিপি বাই সিএস সমান সমান, সিপি এরটা কত? সিপি এরটা হচ্ছে এনসি ডিভাইডেড বাই এন, NC and নিচে হচ্ছে n/c তাই না? এটা কাটাকাটি করলে হ্যাঁ সিপি ইকুয়ালস টু এন স্কোয়ার। n²। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে ওয়ান বাই সিএস, হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ান বাই সিএস, তাহলে সিএস হবে কি? সি বাই এন, হুম হুম সি বাই এন, কি করলাম? আচ্ছা ঠিক আছে, এন স্কোয়ার, এন স্কোয়ার হচ্ছে সিএস থাকে, তাই না? মানে আগেরটার মতোই, আগেরটার মতো করে করলেই হবে, আমি হচ্ছে এটা নিচে দেখাইলাম। করেন একটু আচ্ছা, আগেরটার মতোই না, আগেরটার মধ্যে খালি সি এর, হুম, আগেরটা যেরকম সি এর মান ছিল না, এটার মধ্যে সি এর মান নেই, সি এর মানের কোনো এটাই অংশ নেই, প্রমাণ সমান হয়ে গেল। সিপি সমান ওকে এইটা দেখো, এখন তোমাকে এখন যেটা দেখাবো স্ক্রিন শেয়ারে, ওটা একটু দেখো। ওকে, এটা পারবা কিনা আমাকে একটু বলো। একটু একটু প্রমাণ করো যে সমান ধারকত্বের তিনটি ধারকের জন্য সিপি সমান সমান 9c। পারবা না? ওকে, আগের যে অঙ্কটা করলেন ওইভাবেই তো, মানে আগের যে, মানে ওই যে যেটা প্রমাণ করলেন দুইটা জিনিস ওইরকমই হ্যাঁ তো। সেটাই, ওইটাই। হ্যাঁ ঠিক আছে পারবো। স্ক্রিনশট নিছো সবগুলার? হ্যাঁ ভাই। এটা নিও, এটা নেওয়ার পর, হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। নিছো? হ্যাঁ আহ, এটা এটা সলভ করি। কারেন্ট ডিভাইডার রুল তো পড়ো নাই, তাই না? চার্জ ডিভাইডার রুল করি, আসো। আজকে কি মনে থাকবে না, হ্যাঁ। এটা লাগাবো? চিন্তা করে বল। এটা কি অনেক বড় টপিক? এইটা তোমার বইয়ে নাই, কিন্তু এটা পড়া লাগে। এটা সার্কি এটাই ক্যাপাসিটরের অংশ। এটাই কি শেষ টপিক? না, এটার পরে আরো আছে, এরপরে আরো বিশাল একটা অংশ আছে, ও তাও শেষ তাহলে করতে ভাই পারবে। নেক্সট দিন। আচ্ছা তাহলে এই যেটুকু পড়াইছি এ পর্যন্ত পড়ো, ক্যাপাসিট্যান্স পুরোপুরি শেষ করো, সংজ্ঞা পড়ো, বুঝছো? বই খুলে হ্যাঁ সংজ্ঞা পড়ো, বই দিছি না, হ্যাঁ সব সংজ্ঞা মুখস্থ হ্যাঁ ভাই। করবা। সংজ্ঞার পর হচ্ছে কি কি কাজে ইউজ করতেছি আমরা, এগুলো মুখস্থ করবা। তারপর কিছু জিনিস আছে ডাইইলেকট্রিক পদার্থ আছে বলে, কিছু জিনিস অপরিবাহী আছে, এগুলো সংজ্ঞা পড়তে হবে, বুঝতে ওকে পারছো? হ্যাঁ এই সংজ্ঞাগুলো সব পড়বা, বইয়ের সবগুলা ম্যাথ করবা। আমি প্র্যাকটিস শিট দিছি, প্র্যাকটিস শিটের সবগুলা ম্যাথ করবা ধারকত্বের, ওকে বুঝতে পারছো? হ্যাঁ সবগুলা করবা, তারপর এখানে ঢুকবো। এইটুকু যেটুকু পড়াইলাম এটুকু হচ্ছে তোমার বইয়ের সিলেবাসের অংশ, মানে তোমার হচ্ছে বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে ধারকত্বের মধ্যে, কিন্তু কথা হলো এরপরে আচ্ছা যেটুকু পড়বো ওগুলো তোমার বইয়ে নাই, ওকে ওগুলো হচ্ছে এক্সট্রা জিনিস কিছু, ওগুলো পড়তে হয়, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে হচ্ছে এই পর্যন্ত থাকলো আজকে। নেক্সট দিন মানে হচ্ছে আগামী দিন কবে? শুক্রবার শুক্র 3টায়। জৈব যৌগ। শুক্রবার কি জৈব যৌগ? শনিবার তো পড়ো ও না, আচ্ছা তো শনিবার জৈব শনিবার। যৌগ, ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হুম, থাকো তাহলে, আল্লাহ হাফেজ। এটা আমি আপলোড করে দিব, আর লেখাগুলোকে দিতে হবে। না ভাই। আচ্ছা। হ্যাঁ দিয়ে দিন ভাই। না না না, রেকর্ডিং তো আছে ভাই, প্রবলেম না।
আল্লাহ হাফেজ।